তোমাদের সবাইকে আবারও নতুন ক্লাসে সবাইকে অভিনন্দন জানাই। ক্লাসটা মন দিয়ে করো, তোমাদের আশা করি উপকার হবে। তো বইয়ে দেখবে পরিচ্ছেদ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন থাকে, যেগুলো করাটা বা সলভ করাটা জেনে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী দেখি যে বইয়ে যে কিছু গাণিতিক উদাহরণ করা আছে সেইটুকু করেই ক্ষান্ত হও। কিন্তু তোমাদের কনসেপ্ট যদি 100% ক্লিয়ার করতে হয়, মানে ক্ল্যারিটি আনতে হয় যদি কনসেপ্টে, তাহলে এই পরিচ্ছেদ সংক্রান্ত যেহেতু তোমাদের সেমিস্টার 3 এমসিকিউ বেসড, পরিচ্ছেদ সংক্রান্ত সমস্যাগুলোকে অবশ্যই করতে হবে। তো আমি তোমাদের কিছু সলিউশন করে দেবো। পরিচ্ছেদ সংক্রান্ত যে সমস্ত প্রবলেম গুলো থাকবে, আমি এই লেসনে পরিচ্ছেদ সংক্রান্ত সমস্যাগুলোকে আলোচনা করব। পরিচ্ছেদ 1113 এমসিকিউ। প্রথম কোশ্চেন দেখো, গ্যাসোলিন। গ্যাসোলিন হচ্ছে, তোমরা জানো পেট্রোলকে বলে পেট্রোল। এখানে দ্রাব এবং দ্রাবকের ভৌত অবস্থা। তো তোমরা হয়তো মনে করবে যে অ্যাকচুয়ালি এই পেট্রোল যেটা আমরা ভেহিকলসে ইউজ করি সেটা একদম পিওরেস্ট সলিউশন, পিওরেস্ট নট সলিউশন, পিওর নট, এটা কিন্তু বিশুদ্ধ অবস্থায় থাকে না। আসলে এখানে অন্যান্য ইথানল বর্তমানে যেমন মেশানো হয়, অন্যান্য দ্রাবক মেশানো হয়। তো গ্যাসোলিন আসলে পেট্রোল, যেখানে পেট্রোলটা হচ্ছে দ্রাবক এবং অন্যান্য হাইড্রোকার্বনটা হচ্ছে দ্রাবক, উভয় কিন্তু তরল অবস্থায় থাকে। তাহলে এখানে আমরা দ্রাবক এবং দ্রাবক দুজনেরই ফেজটা তরল বলে জেনে নেব। নেক্সট 2 নম্বর কোশ্চেন, 100 গ্রাম জলে কত গ্রাম ইউরিয়া যোগ করলে দ্রবণটির WW শতকরা গাঢ়ত্ব 10%? ভালো করে দেখো, দ্রবণটির ওজন কত, WW শতকরা গাঢ়ত্ব 10% হবে। তো দেখো, প্রথমে যেটা বলেছে 100 গ্রাম জলে কত গ্রাম ইউরিয়া মেশালে শতকরা গাঢ়ত্ব 10% হবে। শতকরা গাঢ়ত্ব 10%, এই WW মানে হচ্ছে 100 গ্রাম জলে সিম্পলি 10 গ্রাম ইউরিয়া থাকবে। 100 গ্রাম জলে মানে 100 গ্রাম দ্রবণে, কথাটা বলা ভুল হলো, 100 গ্রাম দ্রবণে আমার 10 গ্রাম কি থাকবে, 10 গ্রাম ইউরিয়া থাকবে। তো আমি যদি দেখো এইভাবে যদি আমরা যোগ করি, ওজনগত আমরা যে শতকরা ভরের যে পদ্ধতি শিখেছি, সেখানে দ্রাবের ভর বা দ্রবণের ভর ইনটু 100%। তো এখানে এই ভ্যালুটা 10% দেওয়া আছে। তাহলে দ্রাবের ভর আমি জানি না, বের করবো। দ্রবণের ভর আমি জানি, আমি এটা ধরে নিচ্ছি দ্রবণের ভর সমান কি না 100 গ্রাম জল নিয়েছি, তাতে দ্রাবের ভর জানি না। দ্রবণ সমান কি দ্রাবক প্লাস দ্রাবক, তাহলে দ্রাবক হচ্ছে 100 গ্রাম আর দ্রাবক হচ্ছে আমার জানি না, অনির্ণেয়, মানে এক্স ধরে নিতে পারো। তাহলে সিম্পলি দাঁড়াচ্ছে এক্স ডিভাইডেড বাই 100 প্লাস এক্স ইনটু 100 সমান হচ্ছে 10। এখান থেকে তোমরা যদি সলভ করো তাহলে এক্স এর মান কত পাবে না 11.12। তার মানে দাঁড়ালো 100 গ্রাম জলে এত গ্রাম ইউরিয়া মেশালে তার পার্সেন্টেজ হয়ে যাবে 10%, ব্র্যাকেটে W/W। নাও দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, 75 গ্রাম বেনজিন। বেনজিন মানে সি আবহাওয়ার প্রবলেম হচ্ছে তো লিখতে, এরকম প্রবলেম হচ্ছে কেন? C6H6, এটা তো বেনজিন। বেনজিনে কত মোল ন্যাপথালিন? ন্যাপথালিনের সংকেত কি জানো? C10H8। তোমরা পড়েছো ন্যাপথালিনের স্ট্রাকচারটা ঠিক এইরকম হয়, দুটো বেনজিন অ্যাকচুয়ালি ফিউজ করা থাকে। তাহলে দেখো এখানে নাম্বার অফ হাইড্রোকার্বন কত, দেখো 1 2 3 4 5 6 7 8 9, আরে 9 হবে না, এখানে একটা ছেড়ে গেছে 10, রাইট। প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন আছে। তাহলে অবভিয়াসলি দেখতে পাচ্ছ কটা থাকবে। তোমরা বলবে যে স্যার আপনি কিন্তু এইখানটায় দিলেন না হাইড্রোজেন। না, আসলে এই জায়গাতে না কার্বনের যে টেট্রাভ্যালেন্সি এটা এখানে কমপ্লিট আছে। দেখো 1 2 3 4, সো এখানে হাইড্রোজেন থাকে না, সো C10H8। দেখো এখানে যেটা দেওয়া আছে আমাদের ডেটার 75 গ্রাম বেনজিন, মানে এটা সলভেন্ট। ন্যাপথালিন কত মোল দ্রবীভূত করবো, মানে এটা সলিউট। WW টা কেন এই হয়। তো আমি ধরে নিচ্ছি বেনজিনে আমার ন্যাপথালিন x গ্রাম আমি ডিসলভ করেছি। তো দ্রাবকের ভর এখানে 75, দ্রাবের ভর কত
না, আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে এই একই রিলেশন আমরা দ্রাবের ভর দ্রবণের ভর সমান আমরা কি জানি, দ্রাবের ভর প্লাস দ্রাবকের ভর মানে এক্স প্লাস 75। তাহলে 6.25 ব্র্যাকেটে ডব্লিউ ডব্লিউ এই যে পার্সেন্টেজ সমান কি, দ্রাবের ভর বাই দ্রবণের ভর ইনটু 100। তো দ্রাবের ভর এখানে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 75 ইনটু 100। তো এটাকে দেখো সলিউশনটা করা আছে, তোমরা এখান থেকে সলিউশনটা দেখে নাও। এই যে রিলেশনটা তোমরা পেলে, এই রিলেশনটাকে এক্সট্রা সিম্পলি বের করলে আছে 5 গ্রাম। তাহলে ডব্লিউ ভ্যালুটা কত, 5 গ্রাম। ঠিক আছে, তার মানে ন্যাপথালিনের কতখানি মেশাতে হবে, 5 গ্রাম। ঠিক আছে, এবার তোমরা হয়তো বলতে পারো যে কত মোল, দেখো প্রশ্নটা দেওয়া আছে ন্যাপথালিনের কত মোল। তাহলে মোলে কনভার্ট করতে গেলে কি করবো না, প্রথমে C10 8 ধরে আণবিক গুরুত্ব বের করলাম। দেখো C10 12 ইন্টু 10 8 মানে 8 ইন্টু 1 128। তা 5 গ্রামকে 128 দিয়ে ভাগ করলে নাম্বার অফ মোল। সবসময় জানবে যে দ্রাবের ভর বাই তার দ্রাবের মোলার ব্যাস ভাগ করলে এটা নাম্বার অফ মোলস। সো নাম্বার অফ মোলস কত হচ্ছে 0.39 অ্যাপ্রক্সিমেটলি 0.39। আর এই এতগুলো ডিজিট না দিয়ে তোমরা 0.39টাই লিখতে পারো। ওকে, নেক্সট প্রবলেম তোমরা একটু দেখো, স্ক্রিনে দেওয়া হচ্ছে 80 সিসি 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 320 ml জল নেওয়া হচ্ছে, 26 গ্রাম সুক্রোজ দ্রবীভূত করা হলো। সুক্রোজের ফর্মুলা হচ্ছে C12H22O11। বলছে দ্রবণটি WW শতকরা গাঢ়ত্ব একই নিয়ম। তো এখানে প্রথম যেটা দেখো জলের ঘনত্ব দেওয়া হচ্ছে, জলের ঘনত্ব 320 ml যদি হয়, 320 ml জলে তাহলে ভর কত হবে, এটাকে জাস্ট গুণ করে দাও, 312 গ্রাম। তাহলে 312 গ্রাম এই দ্রাবক 26 যোগ করো 338 গ্রাম সলিউশনে। তো 338 গ্রাম সলিউশনে আমার 26 গ্রাম সুক্রোজ। তাহলে দ্রাবের ভর 26, দ্রবণের ভর 338 ইন্টু 100 7.69। সো এটা হচ্ছে আনসার 7.69% বাই ওয়েট বাই ওয়েট। নেক্সট প্রবলেম চলে এসছে ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডের সঙ্গে তোমরা সবাই জানো FeCl3। আগে এটা জানতাম, এইটুকু না যদি আমি জানি তাহলে এই প্রবলেমটা করা মুশকিল। তো এই ফেরিক ক্লোরাইডে 12% WW দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, বলছে কত আয়তনে 20 গ্রাম ফেরিক ক্লোরাইড দ্রবীভূত আছে। তো দেখো এখানে যে ডেটাটা দেওয়া আছে সেই ডেটাটা আমরা যদি লিখে ফেলি, শতকরা গাঢ়ত্ব হচ্ছে 12%, মানে কি 100 গ্রাম দ্রবণে 12 গ্রাম এই আমার ফেরিক ক্লোরাইড আছে। তাহলে দ্রবণের ঘনত্ব যদি 1.103 হয়, তো এখান থেকে আমরা ভলিউম বের করতে পারবো। আর ফেরিক ক্লোরাইডের ভর হচ্ছে এখানে বলছে 20 গ্রাম। ফেরিক ক্লোরাইড কতখানি থাকবে, মানে কোন আয়তনে, যত আয়তনে 20 গ্রাম ফেরিক ক্লোরাইড সেটা আমাদের বের করতে হবে। তাই আমি ধরে নিচ্ছি যে ওই আয়তনটা আমার VML। তো দ্রবণের ভর সমান আমরা কি জানি না, আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে V গুণিত D, ডিটা কি না 1.103। তার মানে 1.103 V ইন্টু V গ্রাম, এই হচ্ছে দ্রবণের ভর হবে। এখন ফেরিক ক্লোরাইডের বলছে কত আয়তন, এই না ফেরিক ক্লোরাইডের মোলার ব্যাস আমরা জানি, এখান থেকে বের করবো Fe কত হয়। ফেরিক ক্লোরাইডের সঙ্গে এখানে দরকার নেই, মোলার ব্যাস তো দরকার নেই, কারণ এটা জাস্ট ভলিউম আর ম্যাসের সম্পর্ক, এখানে ভলিউম চেয়েছে। ঠিক আছে, তো দেখো ফেরিক ওজন কত আমরা যদি এবার নিয়মে ফেরি, ফেরিক ক্লোরাইড হচ্ছে দ্রাব্য, তার ভর ডিভাইডেড বাই দ্রবণের ভর ইন্টু 100। তো দ্রাব্যের ভর এখানে কত দেওয়া আছে 20 গ্রাম, তাহলে 20 বসাবো। দ্রবণের ভর কত দেখো 1.103 V বসালাম ইন্টু 100। এখান থেকে আমরা V কত পেয়ে গেলাম, এখান থেকে আমরা V পেয়ে গেলাম 150.83। তাহলে সিম্পলি এত দ্রবণে আমার 20 গ্রাম আসলে ফেরিক ক্লোরাইড দ্রবীভূত আছে। নেক্সট সায়েন্স স্টেশন 2023 চ্যানেলে সবাইকে আমি আসার জন্য অনুরোধ জানাবো। তোমরা একদম নতুন যারা সেমিস্টার 3 তে উঠেছো, তোমরা প্রিপারেশন নিচ্ছ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, একদম যারা মধ্যমানের ছাত্রছাত্রী তাদের জন্য এই ক্লাস। তোমরা প্লিজ তোমাদের বন্ধুদের শেয়ার করো, আশা করি তাদের এটা কাজে আসবে। কোয়েশ্চেন নাম্বার 6, 25 ডিগ্রি সেন্টিগ্রেড 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা স্পেসিফাই করা আছে, কারণ এটা ডেনসিটি 0.78 গ্রাম পার মিলিলিটার।
আর নেক্সট প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 6, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ইথানলের ঘনত্ব যেটা বলছিলাম, এখানে যেটা পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম দেওয়া আছে, দ্রবণটির ঘনত্ব দেওয়া আছে, বিশুদ্ধ ইথানলের ঘনত্ব আবার দ্রবণের ঘনত্ব দেওয়া আছে। বলছে ওজনগত শতকরা গাঢ়ত্বটা কত হবে। তো প্রথমে আমরা যদি ধরে নিই 100 ml দ্রবণ, তো তাতে 12 গ্রাম 12 ml আসলে ইথানল আছে। 12 ml যদি ইথানল বলি, তার ভর কি করে বের করবো না, 12 ml ইন্টু তার ডেনসিটি, তাহলে 12 ইন্টু 7.78, তার মানে 9.36 গ্রাম। তাহলে 100 ml ওই দ্রবণে আসলে 9.36 গ্রাম কি আছে, ইথানল আছে। এখন দ্রবণের ভর আমরা যদি বের করতে চাই, তাহলে কি করবো, 100 ml ধরেছি, তো তাকে 0.983 দিয়ে গুণ করবো, 98.3, তো 98.3 গ্রামসে আছে এত সলিউট, একে কত, 100 কত, হয়ে গেল, প্রবলেম সলভ। দিস ইজ 9.52, যেটা বললাম সেটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, যদি তোমাকে 10 ml 4 মোলার 4 মোলার HCl 400 ml জল দেওয়া হয় এবং 400 ml জল দেওয়া হচ্ছে, তো ল্যাবে তুমি মনে করো কাজ করছো, সর্বোচ্চ কত আয়তনে 0.1 মোলার HCl দ্রবণ তৈরি করবে বা প্রস্তুত করতে পারবে। তো আমি ধরে নিচ্ছি আমি VML প্রস্তুত করতে পারবো, সর্বোচ্চ কত, VML 0.1 ml HCl প্রস্তুত করতে পারবো। তো দেখো HCl এর মোল সংখ্যা আমরা জানি কি, কত মোল থাকবে, 0.4 মোলার, 0.4 মোলার, তাতে 10 ml যদি এরকম দ্রবণ নাও, 10 ml 0.4 মোলার, তাহলে তাহলে আমরা বলতে পারি কি, মানে 1 লিটারে 4 মোল আছে, মানে 1000 ml এ 4 মোল আছে। তাহলে 1 ml কত, 4 এর নিচে 1000, 10 ml কত, ইন্টু 10, তাহলে 4 ইন্টু 10 বাই 1000, এত মোল আমি পেলাম HCl। আজকে লেসনে সবাইকে স্বাগত জানাই। আজকে মূলত আলোচনা যেটা হবে সেটা হচ্ছে যেটা আমরা অলরেডি চলছিল কোশ্চেন নাম্বার 7 এর পর কোশ্চেন নাম্বার 8 থেকে আমরা পুনরায় সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম দেখো প্রশ্ন আছে, গ্লুকোজের একটি জলীয় দ্রবণ, গ্লুকোজের জলীয় দ্রবণে গ্লুকোজের মোল ভগ্নাংশ দেওয়া আছে, কত হচ্ছে, দেখো গ্লুকোজের মোল ভগ্নাংশ কত দেওয়া আছে এখানে, গ্লুকোজের মোল ভগ্নাংশ হচ্ছে 0.2। তো বলছে ওই দ্রবণের মোলালিটি কত হবে। দেখো আমরা কিভাবে সলিউশনটা করছি। প্রথম তো যেটা বলবো সেটা হচ্ছে, দেখো গ্লুকোজের মোল ভগ্নাংশ 0.2, তাহলে জলের মোল ভগ্নাংশ কত না, 0.8। আমি ধরে নিচ্ছি যে গ্লুকোজের মোল সংখ্যা আমার n, আর জলের মোল সংখ্যা হচ্ছে n জল, মানে NH2O আর n গ্লুকোজ, এইভাবে যদি আমরা লিখি, তাহলে গ্লুকোজের মোল ভগ্নাংশ মানে x গ্লুকোজ সমান কি, 0.2 সমান আমরা লিখতে পারি n গ্লুকোজ বাই n গ্লুকোজ প্লাস n বাটার। তো সেখান থেকে দেখো আমরা লিখতে পারি যে n গ্লুকোজ ডিভাইডেড বাই, আচ্ছা এটাকে যদি আমরা ভাগ করে দিই, x গ্লুকোজ বাই x জল দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো, n গ্লুকোজ বাই n জল পাবো। এইটাকে এটা দিয়ে ভাগ করলাম, তার মানে 0.2 কে 0.8 দিয়ে ভাগ করলাম, মানে এই ইকুয়েশনটাকে এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে সিম্পলি চলে এলো n গ্লুকোজ বাই n জল। এবার যদি n গ্লুকোজ অর্থাৎ গ্লুকোজের মোল সংখ্যা আমরা 1 ধরি, তাহলে সেক্ষেত্রে জলের মোল সংখ্যা হচ্ছে কত, 8, মানে এখানে যদি 1 বসিয়ে দিই, তাহলে জলের মোল সংখ্যা কত হবে, 8 মোল, 4 মোল, সরি এটা 1 মোল হলে 4 মোল, 1/4 রেশিওটা আছে। তাহলে সেখান থেকে দেখো গ্লুকোজের 1 মোল মানে 180 গ্রাম, সেখানে জল হচ্ছে 4 মোলস মানে 4 গুণিত 18 মানে 72 গ্রাম। তাহলে আমরা এটা তো বলতেই পারি যে 72 গ্রাম জলে 4 মোল আছে আমার কি, গ্লুকোজ। তাহলে 1 এ কত আর 1 কেজিতে কত, তাহলে আনসারটা সিম্পলি দেখো আসছে 13.89 গ্রাম, 13.89 মোল পার কেজি। কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9 এ দেখো বলা হচ্ছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর 40% ওয়েট বাই ওয়েট H2SO4 দ্রবণ, সেই দ্রবণের ঘনত্বটা কত না স্যার, 1.3028 গ্রাম পার মিলিলিটার।
উক্ত দ্রবণের মোলারিটি এবং মোলারিটি গণনা করো। তাহলে এই যে 40% ডাব্লিউ মানে কি না স্যার, 100 গ্রাম জলে অ্যাকচুয়ালি 100 গ্রাম দ্রবণই বলতে হবে। 100 গ্রাম দ্রবণে 40 গ্রাম কি আছে, এই দ্রাব্য আছে। তার মানে 60 গ্রাম বিশুদ্ধ জলে আছে 40 গ্রাম আমার ওই H2SO। এইভাবে আমরা ধরে নিতে পারি, দেখো 60 গ্রাম জলে, তাহলে মোলারিটি বের করতে গেলে কি করতে হবে, 60 গ্রাম জলে অ্যাকচুয়ালি দ্রাব্য আছে কত, 40 গ্রাম, মানে 40/98 মোলে কনভার্ট করলে 40/98, কেন H2SO করে মোল সংখ্যা আছে 98। তাহলে 40 গ্রামে আছে এইটা, মানে 40/98, একে কত, হাজারে কত, সেটা থেকে আমরা মোলারিটি পেয়ে যাবো। ঠিক আছে, দেখো এটা আমরা ভাগ করেছি 40 কে 98 দিয়ে ভাগ করলে 0.4082, তাহলে দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের মোল মানে পরিমাণ, দ্রাবকের পরিমাণ কত, আর দ্রাবকের পরিমাণ দেখো 0.060, মোলারিটি যদি বের করতে যায় 0.060 কেজি, এটা ভাগ করলে আসছে 6.0, তার মানে এটা হচ্ছে মোল পার কেজিটা মোলারিটি। যদি মোলারিটিতে যাই দ্রবণ, তাহলে দ্রবণের আমাদের হিসাব কি ছিল না, দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। দ্রাবের মোল সংখ্যা হচ্ছে আমরা পেয়ে গেছি 0.4082, আর এখানে দ্রবণের আয়তনটা কি করে বের করবো না স্যার, দ্রাবকের ভর, দ্রাবকের আয়তনটা কত দেওয়া ছিল, এটা ঘনত্ব দিয়ে তোমাকে বের করতে হবে, ঘনত্ব থেকে, ঘনত্বটা টার্ম নিশ্চয়ই দেওয়া আছে একটা, 1.3028 দ্রাবকের ঘনত্ব, দ্রবণের ঘনত্ব আমার দেওয়া আছে, দ্রবণের আয়তন এই তো বের করেছি আমরা। 100 গ্রাম যদি আমরা মানে দ্রবণ বলি, তার আয়তনটা হচ্ছে 0.07678 লিটার। এটা ওই 100 গ্রামকে ওর ঘনত্ব দিয়ে ভাগ করলে, তো জাস্ট 0.07678 দিয়ে ভাগ করলেই 1 লিটারে কত মোল পেয়ে গেলাম, 5.316। খুবই সহজ। নেক্সট প্রবলেম দেখো, 200 গ্রাম 20% ডাব্লিউ মানে 20% ওয়েট বাই ওয়েট H2SO4 আছে, এই দ্রবণের H2SO4 এর মোল ভগ্নাংশ আমরা হিসেব করব। তা কিভাবে হিসাব করব, দেখো প্রথমে দেখো দেওয়া আছে 200 গ্রাম 20% ডাব্লিউ H2SO4 দ্রবণ, তার মানে 200 গ্রামের মধ্যে 100% 20% মানে কি না, 100 গ্রাম দ্রবণে 20 গ্রাম, তাহলে 200 গ্রামে 40 গ্রাম সিম্পলি, তাহলে 40 গ্রাম হচ্ছে আমার দ্রাবক। তাহলে এখানে বিশুদ্ধ দ্রাবক কত হবে না স্যার, 200 থেকে 40 বাদ দিলে 160 গ্রাম। তাহলে এবার দেখো H2SO4 এর মোলার ভর 98, H2O মানে জলের মোলার ভর 18 গ্রামস পার মোল। তাহলে আমি 40 কে আমরা যদি 98 দিয়ে ভাগ করি, নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। জলের মোল সংখ্যা কত না 160 ডিভাইডেড বাই 18, দুটোকে যোগ করো টোটাল মোল সংখ্যা। তাহলে H2SO4 এর মোল ভগ্নাংশ মানে কি, মানে H2SO4 এর মোল সংখ্যা এইটা ডিভাইডেড বাই টোটাল, মানে 8.8, এটা ভাগ করলে 8.8 হচ্ছে জলের, আর এটা যোগ করলে হচ্ছে তোমার 8.8 প্লাস 0.40, এটা যোগ করতে হবে 9.2, এটা হচ্ছে টোটাল। টোটালের মধ্যে আছে H2SO4 এইটা, অর্থাৎ মোল ভগ্নাংশ কত হবে না স্যার 0.044। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে দেখো, ভূপৃষ্ঠস্থ জল মানে মাটির নিচের জল 4.8 গ্রাম নমুনা, এই 8 গ্রাম নমুনায় বলেছে জিঙ্ক 2 প্লাস আয়নের পরিমাণ, জিঙ্ক 2 প্লাস কত না 6.8 মাইক্রোগ্রাম। উক্ত নমুনায় ppm এককে জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনত্ব। তো দেখো এখানে যে অপশনগুলো আছে সেটা করতে গেলে আমাদের পার্টস পার মিলিয়নের যে কনসেপ্ট, দ্রবণে দ্রবীভূত পদার্থের ভর ডিভাইডেড বাই এটা গ্রামে, দ্রবণের মোট ভর ইন গ্রামে ইনটু 10⁻⁶। তাহলে আমি যদি এটা মাইক্রোগ্রামকে গ্রামে করি, তাহলে 6.8 ইন্টু 10⁻⁶, 10⁻⁶, 10⁻6 দিয়ে গুণ করলে এটা ক্যান্সেল হবে, আমরা 6.8 ডিভাইডেড বাই দ্রবণের মোট ভর, দ্রবণের মোট ভর আমার দেওয়া আছে 4.8, তাহলে সিম্পলি কত দাঁড়াচ্ছে দেখো 6.8 ডিভাইডেড বাই 4.8 মানে অ্যাপ্রক্সিমেটলি 1.42। দ্রবণের তাহলে কি হলো, পার্টস পার মিলিয়ন ইউনিটে দ্রবণে জিঙ্ক 2 প্লাসের আয়নের যে গাঢ়ত্ব ppm এককে সেটা হলো এটা। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, কত আয়তন ml এককে জলে 40 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে দ্রবণে গ্লুকোজের গাঢ়ত্ব 15
গ্লুকোজের গাঢ়ত্ব 15% W/W হবে। তার মানে আমাকে কনভার্সন করতে হবে কোথা থেকে না 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত আয়তনের জলে 40 গ্রাম গ্লুকোজ মেশালে। তো এই কত আয়তনটা আমি প্রয়োজনীয় জল যেটা আমার লাগবে সেটা আমি ধরে নিতে পারি, সেটা আমি ধরো W গ্রাম ধরলাম, ধরে নিচ্ছি যে আমার W গ্রাম জল লাগবে। আর জলের ঘনত্ব দেওয়া আছে, সেখান থেকে আমরা W কে V দিয়ে মানে ডেন্সিটি দিয়ে ভাগ করলে D দিয়ে ভলিউমটা পেয়ে যাবো। তো এখানে দেখো 15% মানে 100 গ্রামে 15 গ্রাম, তাহলে এখানে W যদি আমি জল নিই তাহলে দ্রবণ হবে আমার W+40 গ্রাম গ্লুকোজ। তাহলে এই W+40 এর মধ্যে অ্যাকচুয়ালি 40 গ্রাম হচ্ছে আমার গ্লুকোজ। তাহলে পার্সেন্টেজ করলে কি হবে না 40/W+40, তাহলে এই 40/W+40 ইন্টু 100 এটাই তো আমার 15%। এখান থেকে আমি ডাব্লুটা বের করলাম, ডাব্লুটা আমার বের হলো 22.67 G। এবার এটাকে যদি আমি জলের ঘনত্ব দিয়ে ভাগ করি ওই উষ্ণতায়, তাহলে আমি পেয়ে যাবো তার ভলিউমটা। তাহলে এত ভলিউম আমাকে মেপে জল নিতে হবে, তার সঙ্গে আসলে আমাকে 40 গ্রাম গ্লুকোজ মেশালে আমার এই পার্সেন্টেজ অফ 15% W পেয়ে যাবো। তো আশা করি এটা বুঝলে। নেক্সট প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 13-এ আমরা পরবর্তী লেসনে যাব, এইখানে এখন শেষ করছি। তো আজকে এখন 13 নম্বর প্রশ্ন আমরা সলভ করে নেব। 13 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে একটুখানি তোমরা লক্ষ্য করো। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের দ্রবণগুলি তাদের নরমালিটি ক্রমবর্ধমান গাঢ়ত্ব অনুযায়ী সাজাবো আর কি, এরকম কোশ্চেন কিন্তু আসে। তো দেখে নিচ্ছি, ফার্স্ট যেটা অপশন দেওয়া আছে 0.1 mHCl মানে মোলা, 0.1 মোলা। তারপরে দেখো দেওয়া হচ্ছে 0.1 m BaCl2, সবগুলোই কিন্তু 0.1 m Na3PO4। এখন যদি ধরে নেওয়া হয় যে এরা 100% আয়নিত হয়, তাহলে দেখো 0.1 m HCl মানে নর্মালিটিকে যদি সাজায়, যেহেতু HCl এর মোলার ওয়েট কত 36.5, আমাদের নর্মাল ওয়েট কিন্তু যেখানে n ফ্যাক্টর হচ্ছে 1, কেন না দেখো এর এর মোলার ম্যাস ডিভাইডেড বাই নর্মাল ম্যাস যদি n হয় সেটার ভ্যালু হচ্ছে 1, মানে n ফ্যাক্টর হচ্ছে এটা হচ্ছে n ফ্যাক্টর, মোলার ম্যাস বাই নর্মাল ওয়েট, এটার ভ্যালু হচ্ছে 1, একই হয়। তাহলে এখানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি এটা 0.1 নর্মাল। আবার এখানে দেখো 0.1 BaCl2, তাহলে অবভিয়াসলি এটা আয়নিত হলে দেখো একটি অণু কত হবে না একটি অণু অ্যাকচুয়ালি 3টি আয়নে এটা কি হবে আয়নিত হবে। তারপরে এখানে 0.1 m, এখানেও 0.1 m BaCl2, কিন্তু এখানে যদি আমি নর্মালিটিটা আনতে চাই তাহলে n ফ্যাক্টর ওখানে হচ্ছে 2, কারণ দেখো Ba2+ এর আধান হচ্ছে কত 2+, তার মানে এখানে হচ্ছে 0.1 ইন্টু 2, তার মানে নর্মালিতে ধরলে এটা 0.2 নর্মাল। আবার Na3+, এখানে টোটাল দেখো চার্জ ইন্টু ক্যাটায়ন সংখ্যা হচ্ছে 3, চার্জ সংখ্যা 3, চার্জ সংখ্যা +1, ক্যাটায়ন হচ্ছে 3, তো এখানে n ফ্যাক্টর হচ্ছে তোমার 3, তার মানে এখানে হবে 0.1 ইন্টু 3, 0.3 নর্মাল ইকুইভ্যালেন্ট আর কি। আর এই 0.1 মোলার অ্যালুমিনিয়াম সালফেট এর আমরা যদি মোলার মাস যদি m ধরি, তাহলে এর নর্মাল ম্যাস হচ্ছে m ডিভাইডেড বাই এখানে যেহেতু অ্যালুমিনিয়ামের চার্জ 3 আর সংখ্যা 2, 3 গুণে 6, তার মানে এখানে n ফ্যাক্টর হচ্ছে 6, ঠিক আছে। মানে নর্মাল ম্যাস যদি বের করতে যাই, নর্মাল ম্যাস হচ্ছে m/6, তাহলে n ফ্যাক্টর হচ্ছে এখানে 6। তো এক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে 0.1 m আমার 0.6 m হয়ে যাচ্ছে। তাহলে সবচেয়ে বেশি নর্মালিটি হচ্ছে এই দ্রবণ 4 নম্বর। তো অপশন যেখানে 4 নম্বর বেশি, তারপরে 3, তারপর 2, তারপরে 1, 4, তারপরে 3, তারপর 2, 1। তো এখানে আমি কোনো অপশনই দেখছি না, হ্যাঁ অপশন এটা দেখছি 4, 3, 2, 1। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। আমার মনে হচ্ছে এটাই সঠিক, অবশ্যই এটা সঠিক। কিন্তু এখানে দেখো এইটা হচ্ছে লেস দেন দেওয়া আছে, এটা গ্রেটার দেন 1 হয়ে যাচ্ছে, তাহলে না এটা হচ্ছে না, অ্যাকচুয়ালি হবে এটা উল্টো চিহ্ন হবে 4 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1, তাহলে এই অপশনটা তো আমি কোথাও দেখছি না। সো প্রবাবলি এই অপশনের ভুল আছে, সঠিক উত্তর হবে 1 লেস দেন 2 লেস দেন 3 লেস দেন 4।
নেক্সট প্রবলেম 14, এখানে একটি দ্রাবের মোল সংখ্যা দেখো দেওয়া আছে X2 আর দ্রবণের মোলালিটি আছে M, দ্রাবকের আণবিক ভর M1, তাহলে বলেছে কোন রিলেশনটা ঠিক। দেখো, তো আমরা যদি মোলালিটিটা ধরি M, তাহলে মোলালিটি কি না, দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর কেজিতে। তো এখানে দ্রাবের মোল সংখ্যা কত, দ্রাবের মোল সংখ্যা আমি ধরে নিচ্ছি N2, দ্রাবকের ভর আমি ধরে নিচ্ছি 1 কেজি, দ্রাবকের ভর কত 1 কেজি। তাহলে N2 সমান কি না আছে না, এটা তো মান m ইন্টু 1, N2 সমান কি m ইন্টু 1। এখন দেখো দ্রাবকের মোল সংখ্যা সমান আমি কি বলতে পারি না, দ্রাবকের ভর ডিভাইডেড বাই দ্রাবকের আণবিক ভর। দ্রাবকের ভর কত ধরেছি 1 কেজি, তা দ্রাবকের মোল সংখ্যাকে আমরা কি করে পাবো না, 1000 ডিভাইডেড বাই এর আণবিক ভর M1, ক্যাপিটাল M1, মানে 1000 গ্রাম ডিভাইডেড বাই M1। তো দ্রাবের মোল ভগ্নাংশকে এবার কনভার্ট করব, দ্রাবের মোল ভগ্নাংশ X2 মানে কি আমরা জানি N2 বাই N1 প্লাস N2। তো দেখো এখানে N2 এর মান তো আমরা পেয়ে গেছি, m বসিয়ে দিলাম, আর N1 এর মান অবভিয়াসলি হচ্ছে তোমার এইটা 1000 বাই M1 প্লাস N1 এর মান হচ্ছে M, N2 এর মান হচ্ছে এই যে N2 এর মান হচ্ছে M। তো অবভিয়াসলি রিলেশনটা যেটা দাঁড়াচ্ছে ইকুয়েট করলে mm1 বাই 1000, mm1 1000 plus mm1, so the option is here B and this is right. Question number 15, question number 15 এ তোমরা একটু দেখো যে একটি দ্রাবের 250 ml জলীয় দ্রবণ। তো question number 15 এ আমরা দেখছি যে একটি দ্রাবের 250 ml জলীয় দ্রবণ, একটি দ্রাবের কত 250 ml জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণে ওই দ্রাবের 5.04 গ্রাম দ্রবীভূত আছে, দ্রবণের মোলারিটি 0.16 মোল পার লিটার, দ্রাবের আণবিক ভর। তো দেখো 250 ml জলীয় দ্রবণ, দ্রাবের এত আছে, তাহলে নাম্বার অফ মোলস এটা আমরা এখান থেকে বের করতে পারি। এর নাম্বার অফ মোলস আমরা যদি বের করতে যাই তাহলে এর আণবিক ভর জানতে হবে, তার আণবিক ভরটাই তো নির্ণেয়, তাই না, ডিটারমিনেবল। তা মোলারিটি সমান আমরা কি বলতে পারি না m, দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন লিটারে করলে 250 বাই 1000, 250 ml তো এটাকে 1000 লিটার করলে ডিভাইডেড বাই 1000, মানে 1/4 লিটার। আর দ্রাবের মোল সংখ্যা সমান আমরা কি করব না, দ্রাবের পরিমাণ 5.04 ডিভাইডেড বাই এর আণবিক ভর, তাই তো। তো সেটা আমরা পরে আসছি, কিন্তু আপাতত দ্রাবের মোল সংখ্যা সমান আমরা লিখতে পারি 1/4 ইন্টু 16, তার মানে 0.16 ইন্টু 1/4, তাই হিসাব করলে 0.04, তাহলে দ্রাবের মোল সংখ্যা এইখান থেকে পেলো 0.04 মোল। তো দেখো এই 0.04 মোলই তো আসলে এই 5.04 গ্রাম, তাহলে 1 মোল সমান কত না 5.04 ডিভাইডেড বাই 0.04, তাহলে অবভিয়াসলি আনসারটা হবে কত 126, আনসারটা হচ্ছে 1, 2 and 6। তাহলে দ্রাবের নেক্সট প্রবলেম কোশ্চেন নম্বর 16 তে কি বলা আছে, তরলে গ্যাসের দ্রাব্যতা, তরলে গ্যাসের দ্রাব্যতা হেনরির সূত্রটি নিচের কোন গ্যাসের জলে দ্রবীভবনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবার প্রশ্নটা করি, তরলে গ্যাসের দ্রাব্যতা সংক্রান্ত যে হেনরির সূত্র আছে, নিচের কোন গ্যাসের জন্য কোন গ্যাসের জলে দ্রবীভবনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখো হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, এদের মধ্যে অ্যামোনিয়া গ্যাসই শুধুমাত্র জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তো হেনরির সূত্র অবভিয়াসলি এই অ্যামোনিয়া গ্যাসের জন্য প্রযোজ্য নয়। নেক্সট কোশ্চেন দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে KH ভ্যালু দেওয়া আছে, হেনরি ধ্রুবকের মান বলছে গ্যাসের যে দ্রাব্যতার সঠিক ক্রম। দেখো KH ভ্যালু দেওয়া আছে, এখানে আমরা জানি যে KH এর মান অ্যাকচুয়ালি কি দ্রাব্যতার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো P সমান কি KHX, হেনরি সূত্র অনুসারে আমরা জানি P সমান KHX, অর্থাৎ একই চাপে যদি গ্যাসের
আমরা দ্রাব্যতা বলি এক্স, তাহলে দ্রাব্যতা হেনরি ধ্রুবকের সঙ্গে কি হচ্ছে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। কে এইচ সমান কি হচ্ছে 1/x ইন্টু পি। কে এইচ সমান কি হচ্ছে 1/x ইন্টু পি। তাহলে একই পি থাকলেও 1/kh হচ্ছে তোমার, বা কে এইচ সমান 1/x। তাহলে দ্রাব্যতা কি হবে, তার বেশি হবে যখন কেএইচ এর মান কম। তো এদের মধ্যে দেখো একমাত্র অক্সিজেনের, লক্ষ্য করো এখানে অক্সিজেনের যে ভ্যালুটা দেওয়া আছে, প্রথমে কার দেওয়া আছে, এখানে একটুখানি ডাটাটা ভুল হয়েছে তোলা, মানে আসলে জলে কোনটা কার বোঝা যাচ্ছে না, একটুখানি এটা আমরা ক্ল্যারিফাই করে দিই। তো দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে 4.2 ইন্টু 10⁴ এটা হচ্ছে অক্সিজেনের কেএইচ ভ্যালু, এই মানটা সবচেয়ে কম। দেখো নাইট্রোজেনের ভ্যালু 8.6, আবার 7.0 ইন্টু 10⁴ এটা হাইড্রোজেনের, আর হিলিয়ামের হচ্ছে 1.5 সবচেয়ে বেশি। তাহলে অবভিয়াসলি হিলিয়ামের দ্রাব্যতা সবচেয়ে কম হবে আর অক্সিজেনের সবচেয়ে বেশি। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার হিয়ার। আচ্ছা নেক্সট, হ্যাঁ তোমরা এখান থেকে আনসার তুলে নিতে পারো। দেখো আমি পরিষ্কার করে দিয়েছি এখান থেকে, তোমরা এটাকে ভিডিওটাকে স্টপ করবে, পজ করবে, পজ করে এখান থেকে তোমরা তুলে নিতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 18 বলা হচ্ছে, দেখো হেনরি ধ্রুবক সংক্রান্ত কোন মন্তব্য সঠিক নয়। হেনরি ধ্রুবকের মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, এটা কিন্তু সঠিক। তারপর বলেছে দেখো হেনরি ধ্রুবকের মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না, এটা একটু লক্ষ্য করো, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না, কথাটা ভুল, এটা সঠিক নয়। হেনরি ধ্রুবকের মান কিন্তু দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, চাপের দ্বারা এটির মান প্রভাবিত হয়, সঠিক। উষ্ণতার পরিবর্তনে হেনরি ধ্রুবকের মান পরিবর্তিত হয়, এটাও সঠিক। সুতরাং অপশন বি, যে হেনরি ধ্রুবকের মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না, এটা এই ক্ষেত্রে সঠিক। পরের কোশ্চেন দেখো দেওয়া আছে, হেনরি সূত্রানুসারে জলে গ্যাসের দ্রাব্যতা বনাম ওর যে লেখচিত্র, সেটা মূল বিন্দুকে আমি দেখানো হয়েছে একটি সরলরেখা। দেখো এখানে একটা সরলরেখা পাওয়া যাচ্ছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওদের বিভিন্ন চাপে দ্রাব্যতা বনাম যে লেখচিত্র, চাপের লেখচিত্র অঙ্কন করা হয়েছে। সেক্ষেত্রে বলছে কোনো গ্যাসের ক্ষেত্রে সরলরেখার নতি হবে, কোন গ্যাসের ক্ষেত্রে সরলরেখার নতি সর্বোচ্চ। তো দেখো আমরা পি সমান KH ইন্টু এক্স, এক্ষেত্রে পি সমান, যে রিলেশনটা দেখো আমরা এইভাবে লিখছি, পি সমান KH ইন্টু এক্স, যদি এইভাবে আমরা লিখি রিলেশনটা, তো এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি এক্স সমান, তাহলে তখন কি হবে না স্যার 1/KH ইন্টু পি। তাহলে আমি যদি এটাকে ওয়াই অক্ষের সঙ্গে তুলনা করি, এটাকে এক্স অক্ষের সঙ্গে তুলনা করি, তাহলে এদিকে হবে আমার এক্স আর এই দিকে হবে আমার পি। তাহলে সেক্ষেত্রে দেখো নতিটা হচ্ছে কিন্তু 1/KH, তাহলে 1/KH, ঠিক আছে নতি। তার মানে এর থেকে কি বোঝা গেল না, অক্সিজেনের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এখানে এই যে চারটে অপশন দেওয়া আছে, এই মাত্র 3টি ছবি দেওয়া আছে, এখান থেকে লক্ষ্য করো যে নতির মান, তাহলে KH এর মান যত কম হবে নতির মান বেশি হবে। তো আমার সর্বোচ্চ নতির জন্য KH এর মান নিম্ন হওয়া উচিত। এখানে দেখো একমাত্র CO2 এর ক্ষেত্রে এর মানটা কি বলে, KH ভ্যালু সবচেয়ে মিনিমাম, দেখো 1.6, বাকি সব 10⁴, 10⁴। সো এই বি এর আনসারটা হচ্ছে রাইট। তাই এখানে আনসারটা আমরা এক্সপ্লেন করে দিয়েছি, তোমাদের প্রয়োজন হলে তোমরা কিন্তু এখান থেকে তুলে নিতে পারবে, ঠিক আছে। তো নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। নেক্সট প্রবলেম 20 প্রবলেম কি বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের হেনরি ধ্রুবকের মান দেওয়া আছে এই তো আংশিক চাপ দেওয়া আছে 60% and 40%। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের সংস্পর্শে আনলে O2 এবং N2 এর মোল সংখ্যার অনুপাত কি হবে। তাহলে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো একটু আমরা অ্যানালিসিস যদি করি, দেখো হেনরি সূত্রানুসারে দ্রবণে গ্যাসের দ্রাব্যতার যে সূত্রটা আমরা সবাই জানি, x সমান P/KH, আমরা এক্ষুনি পড়লাম P সমান KH x, তাহলে x সমান আমরা বলতে পারি P/KH। তাহলে দ্রবণে
ধরি মোট চাপ আমি পি, তাহলে এখানে পি হচ্ছে আমি বলতে পারি 100 এটিএম। এটা গণনার সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি পিটা আমার হচ্ছে মোট 100 এটিএম, পার্সেন্টেজে দেওয়া আছে। তো তো আমি এটা টোটাল চাপটা আমি যদি 100 ধরি, আংশিক চাপ, তো তাহলে নাইট্রোজেনের প্রেসারটা হবে কত, 60 এটিএম নাইট্রোজেনের আংশিক চাপ। আর অক্সিজেনের আংশিক চাপ কত হবে, 40 এটিএম, কারণ দুজনের আংশিক চাপ যোগ করলে টোটাল চাপটা পি। কারণ আমরা সূত্রে পড়েছি যে পি এ প্লাস পিবি সমান টোটাল পি, তোমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রে পড়েছো, তো সেখান থেকেই এটা আনা। এক্ষেত্রে পি এন টু প্লাস পি ও টু সমান 100। তাহলে জলে নাইট্রোজেনের দাব্যতা যদি এক্স বলি, তাহলে এক্স সমান কি হবে না, পার্সিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই এর হেনরি কনস্ট্যান্ট ভ্যালু, সেটা বসিয়ে দিলে এই আসছে। অক্সিজেনের দ্রাব্যতা একইভাবে PO2 বাই KHO2 এইটা। এখন যদি বলি লঘু দ্রবণের ক্ষেত্রে দ্রবীভূত গ্যাসের মোল সংখ্যা তার মোল ভগ্নাংশের সমানুপাতিক, সুতরাং দ্রবীভূত গ্যাসের মোল সংখ্যা তার মোল ভগ্নাংশের সমানুপাতিক। আবার বলছি, দ্রবীভূত গ্যাসের মোল সংখ্যা লঘু দ্রবণের ক্ষেত্রে মোল সংখ্যা মোল ভগ্নাংশের সমানুপাতিক। সেক্ষেত্রে অক্সিজেন এবং নাইট্রোজেনের মোল সংখ্যার অনুপাত কি হবে না, O2 এর মোল সংখ্যা বাই নাইট্রোজেনের মোল সংখ্যা সমান আমি বলতে পারি অক্সিজেনের মোল ভগ্নাংশ বাই নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। জাস্ট এটা ভাগ করে দাও, ভাগ করে দিলে কি আসছে, ভাগ করে দিলে কি আসছে না, এই দেখো মোল ভগ্নাংশ এই যে পেয়ে গেছিলাম এইটা বাই এইটা, তার মানে বাম বাই বাম করো, তাহলে এদিকে ডান বাই ডান, বাম বাই বাম করলে এক্স এন টু বাই এক্স, দেখো এক্স এন টু বাই এক্স ও টু আমরা পেয়ে যাবো ভ্যালুটা। এটা উল্টে নেবো, কারণ এক্স ও টু বাই এক্স এন টু সমান নিয়ে এটা সমান, তাহলে এটা বসিয়ে দাও, ভ্যালুগুলো বসিয়ে দাও। এক্স ও টুর ভ্যালু হচ্ছে এইটা 40, ওপরে হবে নিচে 60 এটিএম বাই এটা, ভাগ করলে আমরা রিলেশন করলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত, 1.365। তোমরা এখান থেকে এটা স্টপ করে নিয়ে আর এটা তুলে নেবে। তো এটা হচ্ছে ইজি অ্যাপ, খুবই একটা কঠিন প্রবলেম নয়, এটা সহজই ছিল। তো 1.365 ইজ দ্য আনসার হিয়ার। নেক্সট হচ্ছে দেখো কোয়েশ্চেন নাম্বার 21। তো 21 নম্বর কোশ্চেন, 21 নম্বর কোশ্চেনে দেখো দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে CO2 এর হেনরি ধ্রুবক মানে KH অফ CO2 হচ্ছে এটা, পাইপে CO2 আংশিক চাপ এই, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ু মিশ্রিত সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে সাম্যাবস্থায় দ্রবণে CO2 এর মোলার গাঢ়ত্ব কত হবে এটা বের করতে হবে। ধরে নিতে কি বলেছে, দ্রবণটি লঘু এবং দ্রবণে মোট মোল সংখ্যা দ্রাবকের মোল সংখ্যা সমান, দ্রবণীয় মোট মোল সংখ্যা দ্রাবকের মোট মোল সংখ্যা সমান, এবং দ্রাবকের আয়তন বলেছে দ্রবণের আয়তনের সমান। মানে খুব একটা যে দ্রাবের দ্রবীভূত হওয়ার ফলে আয়তনে খুব একটা পরিবর্তন হয়নি। তো এখন এখানে যেটা ডেটা দেওয়া আছে সেই ডেটা অনুযায়ী আমরা বলতে পারি CO2 এর মোল ভগ্নাংশ XCO2 সমান কি, স্যার আংশিক চাপ অফ মানে প্রেসার, পার্শিয়াল প্রেসার অফ CO2 ডিভাইডেড বাই হেনরি ধ্রুবক KCO2। তো ভ্যালুটা আমরা যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি 1.875 ইন্টু 10⁻⁷ এটা সংখ্যা, XCO2 যেহেতু মোল ভগ্নাংশ। এখন ধরে নিই যে দ্রবণের আয়তন আমার 1 লিটার, দ্রবণটি যেহেতু লঘু, দ্রাবকের আয়তন দ্রবণের আয়তনের সমান এখানে ধরতে বলেছে, তাই সেখান থেকে আমি বলতে পারি দ্রাবকের আয়তনও আমার 1 লিটার। সেক্ষেত্রে দ্রাবক অবশ্যই জল, তাই না, দ্রাবক এখানে অবশ্যই জল। তাহলে 1 লিটার জলে 100 গ্রাম, 1 লিটার জলের আমি যদি ভর বের করতে চাই তাহলে ভর কি করে পাবো না, ঘনত্ব দিয়ে ভাগ, ভর সমান কি না ঘনত্ব দিয়ে গুণ করতে হবে, মানে 1 লিটার জলের ভর কত হবে 1000 গ্রাম, যদি জলের ঘনত্ব 1 গ্রাম পার এমএল ধরি, 1 লিটার জলের ভর 1000 গ্রাম। তো জলের মোল সংখ্যা কত হচ্ছে NH2 মানে 1000 বাই 18, মানে যে দ্রবণটি লঘু তাই মোট মোল সংখ্যা দ্রাবকের মোট মোল সংখ্যা সমান, দ্রবণের মোট মোল সংখ্যা সমান এইটা 55.56 ধরতে বলেছে। তাহলে CO2 এর মোল ভগ্নাংশ কত, XCO2 সমান CO2 এর মোল সংখ্যা ডিভাইডেড বাই 55.56। তো এখানে NCO2 টা কত স্যার, NCO2 টা আমরা বের করবো। তো দেখো এই মোল ভগ্নাংশটাই তো এইটা বের করেছিলাম, তাই না, দ্রাব্যতা থেকে। তো এখান থেকে আমরা এটাকে কি করতে পারি, ইকুয়েশনটা আমরা সলভ করবো, NCO2 বের করলাম। তো NCO2 মানে কার্বন ডাইঅক্সাইডের এমনি আমরা তো এখান থেকে কি পেয়ে গেলাম, নাম্বার অফ মোলস পেয়ে গেছি। মোলার গাঢ়ত্ব কি করে পাবো, মোলারিটি যেটাকে বলে, দ্রাবের মোল সংখ্যাটা এইটা বসিয়ে দেবো ডিভাইডেড বাই
আমার দ্রবণের আয়তন 1 লিটারই ছিল, তাহলে আর কিছু অসুবিধা নেই, 1 লিটার। তাহলে এইটা ভ্যালুটা তাহলে 1.04 ইন্টু 10⁻⁵। তো দেখে নিই আমাদের 1.04। সো বি ইজ দ্য রাইট অপশন হিয়ার। নেক্সট কোয়েশ্চেন 22। দেখো কোয়েশ্চেন 22, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 5/8 টর। টর হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, এর সঙ্গে সম্পর্কিত, মানে বায়ুর চাপ। টর এককে এখানে প্রকাশ করা হয়েছে। নিয়ন গ্যাসের দ্রাব্যতা দেওয়া হয়েছে। নিয়ন গ্যাসের দ্রাব্যতা কত বলেছে? 9 ইন্টু 10⁻⁴, খুবই কম। 810 টর চাপে ওই গ্যাসের দ্রাব্যতা কত হবে? সেই একই সূত্র, সি সমান কেপি। সি সমান সি হচ্ছে এখানে দ্রাব্যতা ধরে নিচ্ছি, মোলারিটি। তো এক্ষেত্রে কে হলো হেনরি ধ্রুবক, পি চাপ। তাহলে C1 সমান 9 ইন্টু 10⁻⁴, এখানে দেওয়াই আছে নিয়নের দ্রাব্যতা। তাহলে C1 এর মান বসিয়ে দিলাম। তো এখান থেকে দেখো P1 সমান আমরা কি লিখতে পারি? P1 সমান কি, K ইন্টু P1। তাহলে P1 সমান 580 টর। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 9 ইন্টু 10⁻⁴, মানে C1 সমান কেপি। তাহলে এখান থেকে কে এর ভ্যালু পেলাম কত? এইটা। এবার দেখো বলেছে মোট চাপ যখন 810 টাওয়ার হবে, তাহলে P2 এর জায়গায় 810 বসাবো। কে এর জায়গায় যে ভ্যালুটা পেয়েছি বসিয়ে দেবো, C2 পেয়ে গেলাম। আর C2 ইকুয়াল টু 1.26 ইন্টু 10⁻⁻3। তো এটা তোমরা খুবই সলভ করে দিয়েছি, জাস্ট তোমরা এখান থেকে তুলে নেবে। নেক্সট দেখো 23। নিচের কোন মন্তব্যটি সঠিক নয়? সিলভার এবং সোনা পরস্পরের সঙ্গে সকল সংস্কৃতিতেই মিশ্রিত হয়ে প্রতিস্থাপিত একটা কঠিন দ্রবণ গঠন করে। কারণটা কি? সিলভার এবং সোনার তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য কম, নো। এদের উভয়েরই যোজ্যতা একই, নো। এদের পারমাণবিক ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে 15%। পারমাণবিক ব্যাসার্ধের পার্থক্য 15% এর বেশি, নট 15%, এর বেশি। এর পার্থক্যটা এর চেয়ে বেশি হওয়ার জন্য এরা মিশতে পারে। এদের ক্লাস গঠন শোনা। তো এটা হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24। কোয়েশ্চেন নাম্বার 24 এ বলছে নিচের কোন মন্তব্যটি সঠিক? কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 24? কপার এবং বলা হচ্ছে জিঙ্ক এর দ্রাব্যতা বেশি হলে কপার 36% পর্যন্ত জিঙ্ক দ্রবীভূত হয়ে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ গঠন করে, এবং জিঙ্কে মাত্র 1% পর্যন্ত সিইউ দ্রবীভূত হয়। তো দেখো এখানে যেটা বলা হচ্ছে, কপারে জিঙ্কের দ্রাব্যতা বেশি বলে কপারে প্রায় 36 পর্যন্ত জিঙ্ক দ্রবীভূত হয়ে প্রতিস্থাপিত দ্রবণ তৈরি করে, এবং জিঙ্কে মাত্র 1% কপার দ্রবীভূত হয়ে, হ্যাঁ এটা কিন্তু ঠিক, এটা আমার তো মনে হচ্ছে ঠিক হবে। নেক্সট বলছে জিঙ্ক এবং কপার যে কোনো অনুপাতে, না না না, যে কোনো অনুপাতে মিশ্রিত হয় না। জিঙ্ক কপারতে দ্রবীভূত হয়ে প্রতিস্থাপিত, জিঙ্ককে কপারতে মানে কপারেতে তামাতে দ্রবীভূত করলে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ গঠিত হয়, কিন্তু কপারকে জিঙ্কে দ্রবীভূত করলে ইন্টারস্টিং, না এটাও ঠিক না। জিঙ্ককে কপারে দ্রবীভূত করলে ইন্টারস্টিশিয়াল কঠিন, এবং কপারে জিঙ্ককে দ্রবীভূত করলে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ, না এরকম নয় আসলে। এখানে দুই ক্ষেত্রে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ তৈরি হচ্ছে। জিঙ্ক কপারে দ্রবীভূত করো বা কপার জিঙ্কে দ্রবীভূত করো। তো দিস ইজ দ্য রাইট আনসার হিয়ার। তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি। পরবর্তী লেসন, পরবর্তী 11 লেসন নাম্বার 11 আমরা পরবর্তী ভিডিও আপলোড করব। সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাই আমার কাছে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।